বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শরীফ ওসমান হাদী এমন এক নাম যা খুব অল্প সময়ের মধ্যেই প্রবল আলোচনার কেন্দ্রে উঠে আসে। সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রতিবাদী রাজনীতির এক সাহসী কণ্ঠ, আবার সমালোচকদের কাছে তিনি ছিলেন বিতর্কিত ও অস্বস্তিকর এক চরিত্র। কিন্তু তার উত্থান, রাজনৈতিক সক্রিয়তা এবং সহিংস হামলার মাধ্যমে জীবনাবসান সবকিছু মিলিয়ে ওসমান হাদীর গল্পটি কেবল একজন ব্যক্তির নয়, বরং বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও আন্দোলন ভিত্তিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঝালকাঠির নলছিটি উপজেলার এক ধর্মভীরু পরিবারে জন্ম নেওয়া ওসমান হাদীর বেড়ে ওঠা ছিল শৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষার পরিবেশে। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। শৈশব থেকেই সামাজিক দায়িত্ববোধ ও ন্যায়বোধ তার মানসিক গঠনে ভূমিকা রাখে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন, যেখানে পড়াশোনার পাশাপাশি রাষ্ট্রচিন্তা, ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক আন্দোলনের প্রতি তার আগ্রহ আরও গভীর হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ওসমান হাদীর রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছাত্র জনতার সেই আন্দোলনে তিনি ঢাকার রামপুরা এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। মিছিল, সমাবেশে বক্তব্য, সংগঠনের কাজ এবং রাজপথে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি দ্রুতই পরিচিত মুখ হয়ে ওঠেন। এই সময়ে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট হতে শুরু করে। তিনি প্রকাশ্যে আধিপত্যবাদ, স্বৈরতন্ত্র ও পুরনো রাজনৈতিক কাঠামোর সমালোচনা করেন। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক শক্তি নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেন, যা রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে। তার ভাষার ধরন নিয়ে অনেক সময় সমালোচনা হলেও সমর্থকেরা তাকে স্পষ্টভাষী ও আপোষহীন নেতা হিসেবে দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ও ভিডিও নিয়মিত ভাইরাল হতে থাকে। ২০২৫ সালে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে তার ভূমিকা তাকে আরও আলোচনায় নিয়ে আসে। ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে চলা আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় অংশগ্রহণ করে। একই বছর তিনি ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন। প্রচলিত প্রচারণার বাইরে গিয়ে চা, সিঙ্গারা আড্ডা, সরাসরি মত বিনিময় ও পথসভা, এই ভিন্নধর্মী কৌশল তাকে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণে সাহায্য করে। তবে তার রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হুমকি। ২০২৫ সালের নভেম্বর মাসে ওসমান হাদী প্রকাশ্যে জানান তিনি নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তার দাবি ছিল বিদেশি নম্বর থেকে ফোন কল ও বার্তার মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে। তিনি এসব হুমকির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরেন এবং জানান এসব তাকে আন্দোলন থেকে সরিয়ে নিতে পারবে না। ১২ই ডিসেম্বর ২০২৫ নির্বাচনী প্রচারণার মধ্যেই রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় জুমার নামাজের পর তিনি গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীদের মতে মোটরসাইকেলে আসা অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও জটিল শারীরিক অবস্থার কারণে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১৮ই ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হুমকির পর এই হামলা কি পরিকল্পিত ছিল? তিনি কি একটি নির্দিষ্ট রাজনৈতিক টার্গেটে পরিণত হয়েছিলেন? এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও অনুসন্ধানের বিষয়। তবে এটুকু নিশ্চিত, তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে একটি গভীর শূন্যতা ও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান হাদী তরুণদের কাছে প্রতিবাদী রাজনীতির এক প্রতীক হয়ে উঠেছিলেন। তার গল্প একদিকে যেমন সাহসী উত্থানের, তেমনি অন্যদিকে তা স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের পথ এখনও কতটা ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত। ওসমান হাদীর অসমাপ্ত গল্প তাই শুধু একজন ব্যক্তির নয়, এটি সময়ের, রাজনীতির এবং ভবিষ্যৎ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।